হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাইয়া, আজকে আমরা কেমিস্ট্রির নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা যারা কমনলি বলতেছো ভাই রাসায়নিক বিক্রিয়াগুলো পারতেছি না, বা রাসায়নিক বিক্রিয়ার কনসেপ্ট আমি বুঝতেছি না, বিক্রিয়া নিজে থেকে সমতাকরণ করতে পারতেছি না, আমি মনে করি যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা সবগুলো টপিকে একবার করে রিভাইজ করে ফেলবো। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের রসায়ন বইয়ের 9ম অধ্যায় এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাসিড ক্ষারক সমতা। ওকে, তার মানে এখানে আমরা অ্যাসিড নিয়ে পড়াশোনা করব, ক্ষারক এবং ক্ষার দুটো নিয়ে পড়াশোনা করব। তারপর এখানে আমরা সামনে প্রশমন বিক্রিয়া দেখব। আজকে আমরা প্রথম লেকচারটা শুরু করতে যাচ্ছি। তো চলো আমরা পড়াশোনাটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমে আমরা কি দেখতেছি? অ্যাসিড, তাই তো? এখন অ্যাসিড বলতে আসলে কি বোঝায় খেয়াল করে দেখো। যেসব যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে, ওকে, হাইড্রোজেন আয়ন, বা এটাকে আমরা সংক্ষেপে প্রোটনও বলতে পারি, তাই না? কারণ কি, দেখো হাইড্রোজেনের ভেতরে একটা প্রোটন এবং বাইরে একটা ইলেকট্রন, কোনো নিউট্রন নাই। প্লাস দিয়ে কি বুঝালাম? আমি ওই বাইরের একটা ইলেকট্রনকেও সরাই ফেলছি, তাহলে বাকি কি থাকলো বলতো? শুধুমাত্র প্রোটন বাকি থাকলো। তার মানে আমি যদি বুঝি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কোথাও প্রোটনের কথা বলছে, তখন কিন্তু আমি H+ এর কথাটা চিন্তা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো জলীয় দ্রবণে যারা প্রোটন দান করতে পারে, হাইড্রোজেন আয়ন দান করতে পারে, তারাই কিন্তু আমাদের অ্যাসিড। খুব সিম্পল না বিষয়টা? আচ্ছা, তাহলে এখানে আমাদের দুইটা কথা চলে আসলো। একটা কথা হচ্ছে আমাদের জলীয় দ্রবণ, তার মানে কি আমি কি করব, এই অ্যাসিডের যৌগটাকে পানির মধ্যে নিব। পানির মধ্যে নেওয়ার পরই কেবলমাত্র সেখানে প্রোটনটা আসতে পারে, বুঝছো? তার মানে অ্যাসিড কিন্তু জলীয় দ্রবণ ছাড়া অন্য কোনো সময় প্রোটন দান করতে পারে না। সামনে আমরা চিন্তা করব। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আমি যদি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলের আগে আমরা আরো বেশ কিছু টপিক জেনে নিব এখান থেকে। আরো বেশ কিছু জিনিস এখান থেকে আমরা জানতে পারি। সেটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা কিরকম হয়। অ্যাসিডের ঘনমাত্রা হয় দুই রকমের, একটা হচ্ছে বেশি আর একটা হচ্ছে কম। খুব সিম্পল কথা। যদি এরকম হয়, আমরা জলীয় দ্রবণ তৈরি করার সময় পানির পরিমাণটা কম নিলাম, বাট অ্যাসিডের যৌগ যেটা আছে, যেখান থেকে আমি অ্যাসিড তৈরি করব, সেটা পরিমাণটা বেশি নিছি, তাই না? এই ধরনের অ্যাসিডকে আমরা গাঢ় অ্যাসিড বলি। ওকে, তা আমি কি বললাম? আমি এখানে পানি কম নিলাম এবং অ্যাসিড বেশি নিলাম, এই ধরনের যৌগগুলোকে বা এই ধরনের অ্যাসিডকে আমরা বলি হচ্ছে গাঢ় অ্যাসিড। গাঢ় অ্যাসিড। আচ্ছা, অ্যাসিডের বাংলা কি বলতো? অ্যাসিড কিন্তু একটা ইংলিশ শব্দ, বুঝছো? অ্যাসিড কিন্তু একটা ইংলিশ শব্দ, এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে অম্ল। যদিও কমনলি আমরা অম্ল শব্দটা অত বেশি ইউজ করি না, বাট তোমরা জেনে রাখো। তো যাই হোক, গাঢ় অ্যাসিড আমি বুঝলাম, অ্যাসিড বেশি থাকলে গাঢ়, শেষ। এখন এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি জানো? এটাকে আমরা বলি হচ্ছে কনসেন্ট্রেটেড অ্যাসিড। হ্যাঁ, গাঢ় শব্দটা মানে হচ্ছে কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড। ওকে, বুঝতে পারছো? এটাকে আমরা সংক্ষেপ হচ্ছে এভাবে লিখি, CONC। তার মানে অ্যাসিডের নামে আগে যদি তুমি CONC দেখতে পারো, গাঢ় অ্যাসিড বোঝাবে। আর যদি উল্টাটা হয়, এখানে আমাদের পানি বেশি আছে বাট অ্যাসিডের পরিমাণটা কম আছে। পানি বেশি আছে কিন্তু অ্যাসিডের পরিমাণটা কম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে লঘু বা পাতলা অ্যাসিড। হ্যাঁ, লঘুই কমনলি ইউজ করা হয়, বাট তোমাকে মাথায় রাখতে হবে লঘু মানে কি? পাতলা। ওকে, এরকম বিষয়টা। ওকে, তোমাকে আমি আরেকটু ভালো এক্সাম্পল দেই। যেমন ধরো রমজানের সময় আমরা কি খাই বলতো? ইফতারের সময় হচ্ছে আমরা শরবত বানায় খাই, তাই না? কোনো দিন শরবতটা বেশি মিষ্টি হয়ে যায়, কোনো দিন শরবতটা কিন্তু কম মিষ্টি হয়। বলো এবার বেশি মিষ্টি কেন হয়? আমি বেশি চিনি দিয়ে ফেলছি, রাইট? তার মানে আমি সেটাকে বলতে পারি গাঢ় শরবত। হ্যাঁ, গাঢ় মিষ্টি দ্রবণ, এরকম তুমি বলতে পারো। অর্থাৎ আমি যদি চিনিটা বেশি দিয়ে ফেলি, দ্রবণটা হয়ে যাবে গাঢ়, আর যদি আমি চিনিটা কম দিতাম, দ্রবণটা হয়ে যাবে পাতলা বা লঘু। আচ্ছা, এখন লঘু মানে তুমি ইংলিশে বলতে পারছো ডাইলুটেড। ওকে, ডাইলুটেড, এটা হচ্ছে তাহলে ডাইলুটেড অ্যাসিড। সংক্ষেপে এটাকে আমরা DIL দিয়ে প্রকাশ করতে পারি। হ্যাঁ, তার মানে সামনে কোনো অ্যাসিডের সংকেতের সামনে যদি তুমি DIL দেখো, কি বুঝবা? ওইটা হচ্ছে ডাইলুটেড বা লঘু অ্যাসিড। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কিন্তু একটা ক্লাসিফিকেশন দেখলাম, এই ক্লাসিফিকেশন কিন্তু আমাদের সামনে লাগবে। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন দেখব, সেটা হচ্ছে অ্যাসিডের স্ট্রেংথ বা শক্তি। এটা দিয়ে কিন্তু আমরা অ্যাসিডকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। ওকে, তো ওই অনুযায়ী অ্যাসিডকে আমরা আরো দুটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে তীব্র বা সবল অ্যাসিড, তীব্র বা সবল অ্যাসিড,
যেটাকে আমরা স্ট্রং অ্যাসিড বলতে পারি, আর এটা হচ্ছে মৃদু বা দুর্বল অ্যাসিড, যেটাকে আমরা উইক অ্যাসিড বলতে পারি। ওকে, উইক। এখন কোন কোন অ্যাসিড স্ট্রং, কোন কোন অ্যাসিড কিন্তু আবার দুর্বল, উইক হয়। তোমার প্রশ্ন হতে পারে এটা কেন হয়? প্রথম প্রশ্ন হচ্ছে এটা কেন হয়, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনটা আমি সংকেত দেখে কেমন বুঝবো কোনটা সবল কোনটা দুর্বল। আমি সবগুলা অ্যান্সার কিন্তু একটা একটা করে করব, সমস্যা নাই। আসলে তাহলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি কেন কোনো অ্যাসিড সবল হইতে পারে বা তীব্র হইতে পারে, আবার কেন কোনো অ্যাসিড দুর্বল হয়, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। যেসব অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়, বুঝছো কি বললাম? যেসব অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত বা বিয়োজিত হয়ে যায়, হ্যাঁ মানে বলতে পারো রাফলি হচ্ছে 100%-এর মতোই বিয়োজিত হয়ে যায়। যদিও প্রকৃতপক্ষে কোনো অ্যাসিড 100% ভাঙে না, বাট আমরা চিন্তা করতে পারি প্রায় 100%-এর মতো যেসব অ্যাসিড ভেঙে যায় তারাই হচ্ছে তীব্র অ্যাসিড। ওকে, আচ্ছা, তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। এখান থেকে এক্সাম্পল গুলো আবার বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যদি এখান থেকে এক্সাম্পল দেখার চেষ্টা করি, তাহলে দেখো আমি চিন্তা করতে পারি এখানে HCl। ওকে, আচ্ছা, মনে রাখবো সবল অ্যাসিডের জন্য আমরা ভাঙনটাকে হচ্ছে একমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে HCl যদি ভেঙে যায় তাহলে এখানে আমি কি পাবো? H+ এবং Cl-, তাই না? তাহলে দেখো আমি কিন্তু এখানে জলীয় দ্রবণ নিচ্ছি, হ্যাঁ, পানির মধ্যে এটাকে আমি মিশাইলাম, মেশানোর পর আমি H+ পাইলাম আর হচ্ছে Cl- পাইলাম। ওকে, এগুলো কিন্তু সব জলীয় দ্রবণে। তাহলে এখানে আমি দেখতেছি এই যৌগ থেকে, দেখো এই যৌগ থেকে আমি প্রোটন পাচ্ছি, বলা যেতে পারে না? এই যৌগ থেকে আমি প্রোটন বের করে আনতে পারতেছি। অর্থাৎ যারা হচ্ছে জলীয় দ্রবণে অ্যাকুয়াস সলিউশনে প্রোটন দান করতে পারে তারাই অ্যাসিড, যারা হচ্ছে 100% ভেঙে যায় তারা কিন্তু সবল অ্যাসিড। বলা যায় না? ওইটা অবভিয়াস কথা, বলা যায়। আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে তুমি আমাকে বলতে পারবা এই HCl-টার নাম কি? এই যে HCl লিখলাম, এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন তোমাদের মধ্যে একটা কমন সমস্যা আছে, যে সমস্যাটা হচ্ছে আমি অনেকের মধ্যে দেখতে পারি, সেটা হচ্ছে দেখো আমি এখানে তোমাকে একটু সাইডে দেখাই, বুঝছো? খেয়াল করে দেখো, আমি যখন তোমাকে HCl লিখে দিব, যখন বলবো এটার নাম কি, বলো তো এটার নাম কি? আমি কিন্তু এখান থেকে শিখলাম এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাট আমি যদি বলি ভাইয়া এই HCl-টার নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, আমি কি ভুল হবো? আমরা কিন্তু কোনো ভুল নাই, কারণ HCl-কে কিন্তু আমরা হাইড্রোজেন ক্লোরাইড বলতে পারি, তাই না? নামকরণের নিয়ম অনুযায়ী এটাকে কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড বলা যায়। ওকে, এটাকে কিন্তু আমরা হাইড্রোজেন ক্লোরাইড বলতে পারি, হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা, বাট আমি এখানে আবার কি দেখতেছি? এখানে আবার দেখতেছি HCl এর নামটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তার মানে একই যৌগের দুইটা নাম, এরকম কেন ভাই? কারণ হচ্ছে এদের ভৌত দশা। HCl যে যৌগটা, এটা ভৌত অবস্থায় থাকে হচ্ছে গ্যাসীয় অবস্থায়, বুঝছো? ভৌতভাবে ফিজিক্যাল ফর্মটা হচ্ছে গ্যাস। তার মানে যখন সেটা গ্যাসীয় অবস্থায় থাকবে তখন সেটাকে আমরা হাইড্রোজেন ক্লোরাইড বলবো। আর যখন আমি গ্যাসটাকে পানির মধ্যে নিয়ে মিশাই ফেলবো, পানির মধ্যে নিয়ে দ্রবীভূত করে ফেলবো, দ্রবীভূত করে অ্যাকুয়াস সলিউশন তৈরি করব, তখন সেটা হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ তখন সে প্রোটন দানের সক্ষমতা অর্জন করে। আমার কথা কি বুঝতে পারছো? এগুলো কিন্তু আমরা সামনেও পড়বো, জাস্ট আমি তোমাকে একটা বেসিক আইডিয়া এখানে দেওয়ার চেষ্টা করলাম, হ্যাঁ, সামনে আবার দেখবো, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা HCl এর বিষয়টা বুঝলাম। এরপর আসো ভাই আমরা আরো এক্সাম্পল দেখি এখান থেকে। H2SO4, এটা নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড। এখন আমাকে বলতে পারবে কেন এটাকে আমরা হাইড্রোজেন সালফেট বলতেছি না? এখন মনে হয় আমাদের পারা উচিত। তো সালফিউরিক অ্যাসিড যখন জলীয় দ্রবণে আসবে তখন সে হচ্ছে দুইটা প্রোটন দান করবে। ওকে, দুইটা প্রোটন দান করবে এবং একটা সালফেট দান করবে। কেন দুইটা প্রোটন দান করে? দেখো সংকেতের মধ্যে কিন্তু আমরা H2 দেখতে পারতেছি, তাই না? তাহলে দুইটা প্রোটন দান করতে পারে। তাহলে এখন বলো H3PO4, এটা নাম কি বলতো? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড কতগুলো প্রোটন দান করবে বলতো? ফসফরিক অ্যাসিড হচ্ছে 3টা প্রোটন দান করতে পারে, 3টা প্রোটন এবং সাথে হচ্ছে ফসফেট আয়ন সে দিতে পারে। ওকে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, গেল। তাহলে আমাদের এই কনসেপ্টটা মোটামুটি সহজ, তাই না? এগুলো কিন্তু ইজি। সমস্যা হচ্ছে এখানে ভাই, মৃদু অ্যাসিড বলতে আবার কি বোঝায়?
মৃদু অ্যাসিড তুমি নাম থেকে বুঝতে পারতেছে যে যেই সব অ্যাসিড গুলো সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না, হ্যাঁ, যেগুলো হচ্ছে আংশিক বিয়োজিত হয়, হ্যাঁ, যেগুলো হচ্ছে আংশিক বিয়োজিত হয়, মোটামুটি দেখা যায় এই পার্সেন্টেজটা 7 থেকে 10-এর মধ্যে হয়, বুঝছো, মানে 10%-এর আশেপাশে, রাইট? তুমি যদি 10 মোল অ্যাসিড নাও, সেখান থেকে 1 মোল অ্যাসিড ভাঙবে, বাকি 10 মোল অ্যাসিড কিন্তু ভাঙিয়ে না, তারা কিন্তু প্রোটন দেয় না। অর্থাৎ যেসব অ্যাসিড গুলো হচ্ছে আংশিক বিয়োজিত হয় তারা কি বলতো, মৃদু বা দুর্বল অ্যাসিড। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন যদি আমি এখান থেকে তোমাকে এক্সাম্পল দেখানোর চেষ্টা করি, প্রথম এক্সাম্পলটা হচ্ছে এই যে দেখো এরকম H2CO3 কার্বনিক অ্যাসিড। ওকে, কার্বনিক অ্যাসিডটা কিন্তু আংশিকভাবে বিয়োজিত হয়। মনে রাখবো, সম্পূর্ণ বিয়োজিত হইলে আমাদের এরকম তীর চিহ্ন দিতে হবে, একমুখী তীর চিহ্ন, আর আংশিক বিয়োজিত হইলে এরকম আমাদের উভমুখী তীর চিহ্ন দিতে হবে, হ্যাঁ, উভমুখী বিক্রিয়ার মতো। কারণ কি? কারণ এরা সাম্যাবস্থা তৈরি করে। এটা কিন্তু তোমরা চ্যাপ্টার 7-এ তোমাদের রাফি ভাইয়ার ক্লাসে পড়ছো। তো এরা কি করে, এরা হচ্ছে 2টা প্রোটন দেয়, বাট খুব কম সংখ্যায় দিবে, আর এটা হচ্ছে একটা কার্বনেট আয়ন দিবে। ওকে, রাইট? মানে তুমি 2টা প্রোটনই পাবা, বাট তুমি চিন্তা করতে পারো এখানে তুমি যদি 100 মোল নাও 100 মোল প্রোটন পাবা, এরকম। বাট এখানে তুমি যদি 100 মোল এটা নাও, এখান থেকে কিন্তু তুমি 100 মোল পাচ্ছ না, আরো অনেক কম পাচ্ছ, হ্যাঁ, এরকম তুমি চিন্তা করো আর কি। ঠিক আছে, এবার তুমি যদি আরো আসো, চিন্তা করো এখানে তুমি যদি এখন লেটস সে CH3CH নিলা, এটাও কিন্তু আংশিকভাবে বিয়োজিত হয়। আচ্ছা, এখান থেকে কয়টা প্রোটন বের হয় আমাকে কি বলতে পারবা? মনে হতে পারে ভাই 4টা হাইড্রোজেন আছে, আমি 4টা হাইড্রোজেন বের করে দেই, তাই না? তাহলে 4টা প্রোটন দিবে। আসলে বিষয়টা এরকম না। মনে রাখতে হবে CH যুক্ত কোনো অ্যাসিডের ক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র আমাদের এখান থেকে শুধুমাত্র হাইড্রোজেনটা বের হয়। ওকে, শুধুমাত্র এখান থেকে হাইড্রোজেনটা বের হবে। তাহলে হাইড্রোজেন যদি বের হয়, তাহলে এখানে তুমি কি পাবা? CH3COO- অ্যাসিটেট আয়ন এবং একটা প্রোটন, তাই না? এটা প্রোটন দিল, তার মানে সে হচ্ছে একটা অ্যাসিড। বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তার মানে এটাও কিন্তু দুর্বল অ্যাসিড, এবং আমাদের উপর একটা আলোচনা আছে যে এই অ্যাসিডটা এত পরিমাণ দুর্বল যে আমি যদি কোনো পাত্রে এটা 1000 মোল অ্যাসিড নেই, বুঝছো, এই অ্যাসিডটা যদি, এটা নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, ওর যদি 1000 মোল নেই, তার মধ্যে মাত্র 4 মোল ভাঙে। ওকে, তার মানে এখানে 4 মোল বিয়োজিত হয়, 4 মোল বিয়োজিত হয় আউট অফ 1000 মোল। তার মানে বিয়োজনটা কত কম তোমরা কি বুঝতে পারছো? মাত্র 0.4%, তাই না? খুবই কম কিন্তু। গেল? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই আলোচনাটা বুঝলাম। এবার আসো ভাই মোদ্দা কথায়, মেইন কথায়, সেটা হচ্ছে আমাকে একটা সংকেত আমি দিয়ে দিলাম, তাহলে সেটা সবল নাকি দুর্বল সেটা আমি কেমনে বুঝবো, তাই না? এখন সত্য কথা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে যে এক্সাম্পল গুলো আছে, সেই এক্সাম্পল গুলো পরে কিন্তু যথেষ্ট, কারণ সবল দুর্বল আইডেন্টিফাই করাটা কিন্তু বড় একটা আলোচনা। এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পাবা। আমরা এখানে কেন্দ্রীয় পরমাণু জ্বালন সংখ্যা দিয়ে বুঝতে পারি, হাইড্রোক্সাইডের মধ্যে ঋণাত্মক আয়নের আকার দিয়ে বুঝতে পারি, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা দিয়ে বুঝতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে বিয়োজন ধ্রুবক দিয়ে আমরা বুঝতে পারি, বিভিন্ন ফ্যাক্টর আছে, বাট সেইগুলো কিন্তু আমাদের ক্লাস 9-10 এর বিষয় না। সংক্ষেপে তাহলে বলি কেমন চিনতে পারো? CH থাকলে দুর্বল, এখানে যাই থাকুক না কেন, এখানে যদি CH থাকে দুর্বল, H2CO3 দুর্বল, বাকিগুলো তুমি সবল চিন্তা করো, HCl, H2SO4, HNO3 নাইট্রিক অ্যাসিড, H3PO4, হ্যাঁ, ফসফরিক অ্যাসিড, এরা সবাই হচ্ছে সবল। তাহলে আশা করি তোমাদের এই ট্রিকটা মনে থাকবে। তাহলে মোটামুটি আমরা এখান থেকে একটা নলেজ নিলাম। এবার আসলে যে আমি বললাম সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, এগুলো আমাদের বাস্তব জীবনে কোথায় প্রয়োগ হয়, তাই না? আমরা হয়তো অনেকে কার্বনিক অ্যাসিড বা চিন্তা করতে পারি ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, হ্যাঁ, এসব হয়তো আমরা দেখি নাই, চিন্তা করতে পারি, বাট আমরা কিন্তু এগুলো অবশ্যই একটা এক্সাম্পল পাইছি আমাদের জীবনে। কখনো না কখনো এই সবল দুর্বল অ্যাসিডে আমরা কিছু না কিছু এক্সাম্পল পেয়ে আসছি। কিরকম? যেমন আমি যদি প্রথমে তোমাকে মৃদু অ্যাসিড নিয়ে একটু বলি, হ্যাঁ, বা দুর্বল অ্যাসিড নিয়ে যদি বলি, এই দুর্বল অ্যাসিড গুলো আমরা প্রথমে পাইছি হচ্ছে বিভিন্ন খাদ্যদ্রব্যে, বিভিন্ন খাবারের মধ্যে কিন্তু আমরা এই দুর্বল অ্যাসিড গুলো বা মৃদু অ্যাসিড গুলো পেয়ে আসছি, তাই তো? ওদের যেহেতু অ্যাসিডের স্ট্রেংথটা কম, শক্তিটা কম, তো এইগুলো খাওয়াটা কোনো সমস্যা না। কি কি খাবারের মধ্যে পেয়ে আসছি দেখি আমরা একটা একটা করে চিন্তা করি। তো প্রথম কথা হচ্ছে ভিনেগার। তোমরা কি ভিনেগার খাইছো? ভিনেগার নর্মালি মাংসের তরকারির মধ্যে দেয় স্বাদটা বাড়ানোর জন্য, তাই না? এটার মধ্যে কি থাকে? ইথানোয়িক অ্যাসিড থাকে। ওকে, ইথানোয়িক অ্যাসিড, বা এটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলতে পারি, অ্যাসিটিক অ্যাসিড। বুঝতে পারলা? আচ্ছা, তারপর তুমি যদি পিঁপড়া চিন্তা করো, পিঁপড়া বা ভীমরুল, এটা তোমাদের বইয়ে নাই, আমি এক্সট্রা করে বলে দিচ্ছি। পিঁপড়া বা ভীমরুল, লেডিবাগ, তাই না?
এটার মধ্যে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড। ওরা কামড় দিলে যে জ্বালা করে, কেন জ্বালা করে? কারণ ওদের লালা গ্রন্থির মধ্যে ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড থাকে। হ্যাঁ, ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড থাকে, রাইট? আচ্ছা, তারপর তুমি চিন্তা করো আপেল। আপেলের মধ্যে কি পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, ম্যালিক অ্যাসিড। ওকে, ম্যালিক অ্যাসিড। তারপর চিন্তা করো হচ্ছে লেবু অথবা কমলা লেবু। হ্যাঁ, লেবু বা কমলা লেবু, এখানে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, তারপর তুমি চিন্তা করতে পারো হচ্ছে তেঁতুল। তেঁতুল হচ্ছে টার্টারিক অ্যাসিড। আচ্ছা, তারপর তুমি চিন্তা করতে পারো চা। চা হচ্ছে ট্যানিক অ্যাসিড। আচ্ছা, এরপর তুমি চিন্তা করতে পারো সফট ড্রিঙ্কস, তাই না? আমরা কোকা কোলা খাই, 7 আপ খাই, যেটাকে আমরা কি বলি? সফট ড্রিঙ্কস। এই সফট ড্রিঙ্কসে পাওয়া যায় হচ্ছে কার্বনিক অ্যাসিড। তারপর হচ্ছে আমাদের দুধ বা দই। হ্যাঁ, দুধ বা দই, এদের মধ্যে পাওয়া যায় হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, তার মানে বিভিন্ন খাবারের মধ্যে কিন্তু আমাদের এই অ্যাসিড গুলা আছে। হ্যাঁ, বিভিন্ন এক্সাম্পল আমি দেখাইলাম, তোমার যতগুলা সম্ভব তুমি মনে রাখো। হ্যাঁ, যা যা দেখাইছি সবই কিন্তু ইম্পর্টেন্ট আসলে। ওকে, ঠিক আছে। এবার আসো সবল অ্যাসিডের কেসটা কি ভাই? সবল অ্যাসিড আমি কি দেখতে পারি? আচ্ছা, সবল অ্যাসিড মেনলি কি পাওয়া যায়? আমাদের পেটের ভিতরে, স্টোমাক বা পাকস্থলীর ভিতরে। হ্যাঁ, পাকস্থলী বা স্টোমাকের ভিতরে কিন্তু আমরা এরকম একটা স্ট্রং অ্যাসিড পেয়ে থাকি, বুঝছো? এখন তুমি বলতে পারো, বা আমি হয়তো তোমাকে এখনো জানাই নাই, সামনে আমরা দেখবো যে অ্যাসিডটা বা ক্ষারটা যত স্ট্রং হয়, যত সবল হয়, তার ক্ষয়কারী ধর্ম তত বেশি হয়। সে যেখানে লাগবে সেই জায়গাটাকে সে পুরায় ফেলবে। এখন বলতে পারো ভাই, আমাদের পাকস্থলীর মধ্যে যদি কোনো সবল অ্যাসিড থাকে, তাহলে সে তো সেই পাকস্থলীকে একদম ছিন্ন ভিন্ন করে ফেলার কথা, তাই না? একদম পুরায় ফেলার কথা। আর বাস্তবে কি এরকম হয়? বাস্তবে তো এরকম হয় না। দেখো তো, পাকস্থলীর ভিতরে কি থাকে? একটা স্পেশাল টাইপের কোষ থাকে, যেটাকে আমরা প্যারাইটাল কোষ বলি বা অক্সেন্টিক কোষ বলি। এই কোষ থেকে হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়, যেটাকে আমরা গ্যাস্ট্রিক HCl বলতে পারি, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমরা দেখে আসছিলাম এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু একটা সবল অ্যাসিড, রাইট? তাহলে এখন আসো প্রশ্ন, যে সবল অ্যাসিডটা পাকস্থলীর ভিতরে আছে, তাহলে সে পাকস্থলীকে কেন ক্ষতিগ্রস্ত করতেছে না? এগুলো তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে খুব ভালো করে পড়বা। হ্যাঁ, তোমরা হচ্ছে কমনলি কমপ্লেন করো যে ভাইয়া সাজ্জাদ স্যার হচ্ছে সবসময় হচ্ছে বইয়ের জিনিস পড়াচ্ছে, বইয়ের ভেতর থেকে পড়াচ্ছে না, বা বইয়ের ভেতর থেকেই তো পড়াচ্ছি, বইয়ের ডেপথে যে পড়াচ্ছে না, একটা টপিকের ইন্টারমিডিয়েট কনসেপ্ট নিয়ে আসতেছে না। আসলে দেখো, এই জিনিসগুলো আমি তোমাদের ওয়েলফেয়ার বা তোমাদের ভালোর জন্য কিন্তু করে থাকি, রাইট? এখন যদি আমি ইন্টারমিডিয়েটের টপিক এখানে নিয়ে আসি, তাহলে লেকচারগুলো কিন্তু বহুত বিশাল বিশাল হবে। হ্যাঁ, দেখা যাবে কি আমি 15টা 20টা লেকচারে হচ্ছে চ্যাপ্টার শেষ করতে পারতেছি না। তো এটা কি তোমাদের জন্য ভালো নাকি খারাপ বলো তো? এটা কিন্তু তোমাদের জন্য খারাপ। ওকে, সো আমি এটাই চিন্তা করি, এটাই চেষ্টা করি যে তোমাদের বই যে কনসেপ্টগুলো আলোচনা করা আছে, সেই কনসেপ্টগুলো আমি ক্লাসের মধ্যে যাতে বলতে পারি। হ্যাঁ, এর ডেপথে গেলে কি হবে? ওই যে ক্লাসগুলো লেন্দি হয়ে যাবে, সেটা আমি চাচ্ছি না। তো যাই হোক, বিষয়টা এরকম যে পাকস্থলীর ভিতরে আমাদের কিছু মিউকাস থাকে। হ্যাঁ, কিছু মিউকাস ক্ষরণকারী কোষ থেকে কিছু তরল দ্রব্য বের হয়, যাকে আমরা মিউকাস বলি। এই মিউকাস গুলো হচ্ছে HCl কে অনেকটা আটকে রাখে। হ্যাঁ, ব্যারিয়ারের মতো কাজ করে। আপাতত একটু করো, তাহলে এনাফ। আচ্ছা, ঠিক আছে, তাহলে HCl হলো। এখন যদি এরকম হয়, কোন সময় যদি এই HCl এর ক্ষরণটা বেড়ে যায়, বুঝছো? এই যে HCl আমি তৈরি করলাম, ওকে, বাট HCl এর ক্ষরণটা যদি কখনো বেড়ে যায়, অতিরিক্ত ক্ষরণ হয়, এটাকে আমরা নিঃসরণ বলি। কখনো যদি আমাদের ক্ষরণটা বেড়ে যায়, অতিরিক্ত নিঃসরণ হয়, তখন কিন্তু এটা সমস্যা করে। তখন কি সমস্যা করে? যেটা আমি বলছিলাম, ও নিজের মতো কাজ করে কি করে, খুব সুন্দর মতো পাকস্থলীর দেয়ালটাকে নষ্ট করে ফেলতে পারে। হ্যাঁ, ভেঙে ফেলতে পারে বা পুরায় ফেলতে পারে। ওকে, তার মানে অতিরিক্ত নিঃসরণে কি হতে পারে? আমাদের পাকস্থলীর দেয়ালের কোষ, পাকস্থলীর দেয়ালের কোষ ভেঙে যায়।
ঠিক আছে, এই ঘটনাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা অ্যাসিডিটি বলতে পারি। হ্যাঁ, এটাকে আমরা অ্যাসিডিটি বলতে পারি। এবং অ্যাসিডিটির একটা ক্রনিক ফর্ম, হ্যাঁ, একটা মারাত্মক ফর্ম হচ্ছে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার। আসলে গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন কারণে হইতে পারে, তার মধ্যে একটা হচ্ছে এইটা, যদি HCl এর ক্ষরণটা অনেক বেশি বেড়ে যায়, যতটুকু হওয়া উচিত। HCl কিন্তু লাগবে, এমন না যে ক্ষতিকর বলে পেটে আছে সমস্যা না। HCl কিন্তু আমাদের খাবার পরিপাকের জন্য ইম্পর্টেন্ট, বাট অতিরিক্ত নিঃসরণ হলে সমস্যা। আবার এরকম হইতে পারে নিঃসরণের মাত্রা ঠিক আছে, বাট আমি হচ্ছে ঠিক সময় মতো খাবার খাচ্ছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, আমাদের হচ্ছে HCl এই সমস্যার তৈরি হইতে পারে। অর্থাৎ HCl এর ক্ষরণ ঠিক আছে, বাট আমি কি থাকলাম, ক্ষুধার্ত থাকলাম, ঠিক সময় মতো পেটের ভিতরে খাবার দিলাম না, যার ফলে কি হয়, এই HCl কি করে, তখনও কিন্তু পাকস্থলীর কোষ, দেয়ালের কোষগুলোকে সে ভাঙা শুরু করে। বুঝতে পারছো? তার মানে অবশ্যই আমাদের কি করতে হবে, পরিমিত পরিমাণ খাবার হচ্ছে রেগুলার টাইম টেবিল মোতাবেক খাইতে হবে। বুঝতে পারছো? সকালেটা সকালে, দুপুরেটা দুপুরে, এরকম। ওকে, আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এগুলো পড়লাম। এবার চলে আসো আমরা পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে লঘু অ্যাসিডের ধর্মসমূহ। ঠিক আছে, আমরা লঘু অ্যাসিডটা একটু ভালো করে পড়বো। গাঢ় অ্যাসিড অত বেশি ইম্পর্টেন্ট না। কেন? কারণ আমরা আগেই বলে ফেলছি গাঢ় অ্যাসিড গুলো কিন্তু ক্ষয়কারী হয়, তাই তো? সো ক্ষয়কারী জিনিস, এত ডেঞ্জারাস জিনিস, এটা নিয়ে আমি কেন কাজ করব, তাই না, এত সহজে? সো আমাদের কাছে যদি গাঢ় অ্যাসিড থাকে, আমি কি করব, অনেক বেশি পরিমাণ পানির মধ্যে গাঢ় অ্যাসিডটাকে কয়েক ফোঁটা দিয়ে লঘু অ্যাসিড বানাই নিব। বুঝতে পারছো তো? এই লঘু অ্যাসিডটা কিন্তু আমরা কমনলি ইউজ করে থাকি আমাদের ল্যাবরেটরিতে, যে অ্যাসিড গুলোকে ইউজ করা হয় প্রায় 99% কিন্তু আমরা লঘু অ্যাসিডটাকে ইউজ করি। ওকে, আচ্ছা, এবার আসো লঘু অ্যাসিডের কি কি বৈশিষ্ট্য আছে। সো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লঘু অ্যাসিডের স্বাদটা কিরকম হয়। লঘু অ্যাসিড গুলো নর্মালি হচ্ছে টক স্বাদযুক্ত হয়, বুঝছো, টক স্বাদযুক্ত হয়। এই জন্য আবার তুমি হচ্ছে HCl, H2SO4 এগুলো টেস্ট করতে যাবা না। মেইনলি টক স্বাদ আমি কেন বলতেছি, এই যে বললাম বিভিন্ন দুর্বল লঘু অ্যাসিড কিন্তু এরকম খাবারের মধ্যে থাকে। তুমি চিন্তা করে দেখো তো, তেঁতুল কি টক না? কেন টক হয় বলতো? টার্টারিক অ্যাসিডের জন্য। লেবু তো অনেক টক, কেন টক হয় বলতো? সাইট্রিক অ্যাসিডের জন্য। হ্যাঁ, সব খাবার টক না, তবে এখানে সবাই কিন্তু মিষ্টিও না। তুমি বলতে পারবা কি চা কি মিষ্টি? না, চিনি দিলে মিষ্টি হয়, রাইট? আচ্ছা, আপেল কি মিষ্টি বলতো? আপেল কিন্তু নর্মালি অত বেশি পরিমাণ মিষ্টি হয় না। আপেল একটু পানসে স্বাদের হয়, তাই না? আচ্ছা, তারপর ধর হচ্ছে এখানে তুমি চিন্তা করো দুধও কিন্তু প্রাকৃতিক ভাবে মিষ্টি হয় না। গরুর যে অরিজিনাল দুধটা সামান্য মিষ্টি হয়, কারণ ল্যাকটোজের কারণে, ওইগুলো অন্য আলোচনা। তাহলে মনে রাখবো ভাই, স্বাদ হচ্ছে লঘু অ্যাসিডের স্বাদ হচ্ছে অলওয়েজ টক। তাহলে মিষ্টি কার জন্য হয়? কোনো খাবার মিষ্টি হয় হচ্ছে বিভিন্ন কারণে। মিষ্টি হয় হচ্ছে ধরো এস্টারের কারণে। আমরা এস্টার নিয়ে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে আবার পড়বো, সমস্যা নাই। অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার তৈরি করে। তারপর হচ্ছে বিভিন্ন কার্বোহাইড্রেট, বিভিন্ন মনোস্যাকারাইড, এদের কারণে কিন্তু কোনো খাবার মিষ্টি হইতে পারে। বুঝতে পারছো? যেমন আম কেন মিষ্টি বলতো? এটার মধ্যে এস্টারও আছে, মনোস্যাকারাইড আছে। মধু কেন মিষ্টি? এটার মধ্যে হচ্ছে কিছু মনোস্যাকারাইড থাকে, ডাইস্যাকারাইড থাকে। জাস্ট তুমি এই জিনিসটা একটু অ্যাডিশনালি মনে রাখবে আর কি, হ্যাঁ, তোমাদের ভালোর জন্য লিখলাম আর কি। এবার আসো পরেরটা, সেটা হচ্ছে এদের ক্ষয়কারী ধর্ম। হ্যাঁ, মনে রাখতে হবে আমাদের বেশিরভাগ লঘু অ্যাসিডের কিন্তু ক্ষয়কারী ধর্ম নাই, তবে কিছু সিলেক্টিভ লঘু অ্যাসিড আছে যেগুলার ক্ষয়কারী ধর্ম থাকতে পারে, তাই না? যেমন ধরো HCl এ কিন্তু ক্ষয়কারী ধর্ম থাকতে পারে। ওকে, তো মনে রাখতে হবে ক্ষয়কারী ধর্মটা মেইনলি থাকে হচ্ছে গাঢ় অ্যাসিডের জন্য। হ্যাঁ, মেইনলি থাকে কিন্তু গাঢ় অ্যাসিড, গাঢ় ক্ষার। গাঢ় হলে বেশি ক্ষয়কারী হয়। এরপর আসো ভাই, লিটমাস পরীক্ষা। লিটমাস পরীক্ষা। তাহলে এখন তোমাদের প্রথম প্রশ্ন আসলো ভাই, লিটমাস বলতে কি বোঝায়? লিটমাস হচ্ছে আসলে একটা সিম্পল পেপার, বুঝছো, এটা সিম্পল কাগজ, এবং এই কাগজ হচ্ছে পিএইচ এর পরিবর্তন বুঝতে পারে। পিএইচ কি, এটা আমরা সামনে আলোচনা করব। মেইনলি কোন যৌগ অ্যাসিড নাকি ক্ষার সেটা আমরা পিএইচ এর মান দেখে বুঝতে পারি। পিএইচ এর মান যদি 7 থেকে কম হয় তাহলে সেটা হয় অ্যাসিড, তাই না, অম্ল। আর যদি 7 থেকে বেশি হয় তাহলে সেটা হবে ক্ষার, রাইট? আচ্ছা, তো যাই হোক, সমস্যা নাই। ওইটা দেখে আমরা কিন্তু মানে ওই ধর্মটাকে ব্যবহার করে আমরা একটা পেপার তৈরি করছি, যেটাকে আমরা লিটমাস পেপার বলতে পারি। বুঝতে পারছি তো? আচ্ছা, এখন মনে রাখতে হবে লিটমাস পেপার যখন অ্যাসিডীয় দ্রবণ থাকে তখন সেটা লাল বর্ণ দেখায়, আর ক্ষারীয় দ্রবণে থাকলে তখন সেটা নীল বর্ণ দেখায়।
ওকে, তাহলে আমি যেহেতু এখানে অ্যাসিড নিয়ে আলোচনা করতেছি, তাহলে বলো লিটমাস পেপারের কালারটা কিরকম হবে? এখানে কিন্তু লাল হবে। অর্থাৎ আমি যদি কোনো অ্যাসিডের দ্রবণের মধ্যে লঘু অ্যাসিডে নীল লিটমাস মিশাই, নীল লিটমাস কিসে কনভার্ট হয়ে যাবে বলো তো? লালে কনভার্ট হয়ে যাবে। ওকে, এখন আমাকে বলো লাল লিটমাস নিলে কিসে কনভার্ট হবে? নীলে কি কনভার্ট হবে? না, লাল লিটমাসে কিন্তু কোনো কনভার্সন হয় না। কারণ দেখো অ্যাসিডের মেইন কনসেন্ট্রেশন হচ্ছে লাল বানানো। তার মানে নীল থাকলে আমি লাল বানাবো, আর লাল থাকলে তো হইলই। হ্যাঁ, নতুন করে কালার তৈরি করার তো দরকার নাই। এখানে সবাই কমনলি ভুল করে, একটা দেখলে আরেকটা বসায় দেয়। না, অ্যাসিড অলওয়েজ লাল, মনে রাখবা, ক্ষার অলওয়েজ নীল। ওকে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি একটা ফিজিক্যাল বৈশিষ্ট্যগুলা, হ্যাঁ, দেখতে কিরকম হয়, স্বাদ কিরকম হয়। এবার আসো কেমিক্যাল বৈশিষ্ট্যগুলা, হ্যাঁ, রাসায়নিক বৈশিষ্ট্যগুলা। রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে আমি প্রথমে পড়বো হচ্ছে কোন অ্যাসিড যদি ধাতুর সাথে বিক্রিয়া করে, ধাতুর সাথে যদি কোন অ্যাসিড যদি বিক্রিয়া করে, সেই ক্ষেত্রে কি হবে? মনে রাখতে হবে অ্যাসিড সেটা কিরকম, সবল নাকি দুর্বল ডাজন্ট ম্যাটার। ধাতু সেটা কোন গ্রুপের, প্রথম গ্রুপ নাকি দ্বিতীয় গ্রুপ, ডাজন্ট ম্যাটার। অলওয়েজ এখানে কি তৈরি হবে? অলওয়েজ হচ্ছে এখানে ওই ধাতুর একটা লবণ তৈরি হবে, ওই ধাতুর একটা লবণ তৈরি হবে, এবং সাথে হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। বুঝছো? গ্যাস হইলে আমরা নর্মালি এরকম উপরের দিকে তীর চিহ্ন দেই, অদক্ষেপ হলে নিচের দিকে তীর চিহ্ন দেই, এবং গ্যাস হলে উপরের দিকে তীর চিহ্ন দেই। ওকে, এটা না দেখালেও সমস্যা নাই, আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি। হ্যাঁ, তোমাদের বই কিন্তু এরকম উপরে নিচে তীর চিহ্নটাকে ইউজ করা হয় কমনলি। আচ্ছা, তো সমস্যা নাই। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবো। চিন্তা করি আমাদের কাছে কি আছে, ম্যাগনেসিয়াম আছে, আমি এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড নিলাম। তাহলে কি বুঝলাম এখানে বলো? এখানে বুঝলাম ধাতু আছে, অ্যাসিড আছে। তাহলে ধাতু কি করবে? ধাতু হচ্ছে এখান থেকে হাইড্রোজেন গ্যাসটা তৈরি করার চেষ্টা করবে, রাইট? এখান থেকে হচ্ছে এই যে হাইড্রোজেনটা আছে এটাকে সে সরাই ফেলার চেষ্টা করবে। ওকে, হাইড্রোজেন সরে কি হবে? হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে। হ্যাঁ, তাহলে দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে সালফেটের সাথে বসে কি তৈরি করবে বলো? ম্যাগনেসিয়াম সালফেট তৈরি করবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, দেখো সংকেত কিন্তু ঠিক আছে। এবার আসি তোমাদের সমতাকরণটা। তোমরা হচ্ছে অনেকে এখানে সমতাকরণটা করতে পারো না, আমি তোমাকে সমতাকরণটা একটু ভালোভাবে বুঝাই দিই। তোমরা চ্যাপ্টার 6 যদি পড়ো, চ্যাপ্টার 6 হচ্ছে এই কনসেপ্টটা খুব সুন্দর করে তোমাদের আলোচনা করা হয়েছে, আমি তোমাদের ক্লাসে পড়াইছিলাম। এখানে জাস্ট আমি একটু রিভাইজ স্টাইলে তোমাদের পড়ানোর চেষ্টা করব। আচ্ছা দেখো, এখানে দেখো ম্যাগনেসিয়াম আছে একটা, এখানেও একটা, ওকে সমতাকরণ হয়ে গেছে। এখানে দেখো হাইড্রোজেন আছে দুইটা, এখানেও দুইটা হয়ে গেছে। সালফাইড এখানে একটা, এখানে একটা হয়ে গেছে। তার মানে এই বিক্রিয়াটা কিন্তু অলরেডি সমতাকৃত অবস্থায় আছে। হ্যাঁ, নতুন করে সংখ্যা বসানোর কোনো প্রয়োজন নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। পরে আসো ভাই, আমি যদি এখানে সোডিয়াম নেই, সোডিয়ামের সাথে যদি আমি HCl দিই, তাহলে এখানে কি তৈরি হয় বলতো? সোডিয়াম ক্লোরাইড, রাইট? কারণ কি? সোডিয়াম হচ্ছে হাইড্রোজেনকে সরাই দিবে, সরাই কি তৈরি করবে? হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। সরাই সে নিজে এখানে বসে যাবে, তাই না? প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা পড়ছো না চ্যাপ্টার 7-এ, প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, মানে এগুলোকে কিন্তু আমরা প্রশমন বিক্রিয়া আক্ষরিক অর্থে কি বলতে পারি? প্রশমন বিক্রিয়া আক্ষরিক অর্থে বলা যায় না, কারণ প্রশমন বিক্রিয়া হচ্ছে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, দুইবার প্রতিস্থাপন হয়, বাট এটা হচ্ছে এক প্রতিস্থাপন বিক্রিয়া। সো আক্ষরিক অর্থে এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা যায় না, মানে সরি, প্রশমন বিক্রিয়া বলা যায় না। আচ্ছা যাই হোক, বাট তুমি এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারো। হ্যাঁ, এটা কিন্তু একটা রেডক্স বিক্রিয়া। অনেক ডেপথে চলে যাচ্ছি না, আমরা পড়াটাকে সিম্পল রাখি। এবার আসলে তুমি সমতাকরণটা করো, কেমনে করবে বলো তো? খেয়াল করে দেখো, কনসেপ্ট সেম। এখানে সোডিয়াম একটা, এখানে সোডিয়াম একটা, ওকে, এখানে হাইড্রোজেন একটা, এখানে দেখো বস হাইড্রোজেন কিন্তু দুইটা। তাহলে কি করতে পারো? তুমি এখানে হাফ বসাইতে পারো, পারো না? অবশ্যই পারো, ভগ্নাংশ বসালে সমস্যা নাই। বাট আমি চিন্তা করি পূর্ণ সংখ্যা দিয়ে। আমি যদি এখানে 2 বসাই দিই, তাহলে হাইড্রোজেন দুইটা হয়ে গেল, হাইড্রোজেন দুইটা হয়ে গেল, কোনো সমস্যা নাই। সমস্যা হলো ভাই দুইটা ক্লোরিন হয়ে গেছে এদিকে, বাট এদিকে আছে একটা ক্লোরিন, তাহলে আমি 2 বসাই ক্লোরিন মিলাই। সমস্যা কি আছে? না, একটা জায়গায় সমস্যা নতুন করে তৈরি হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সোডিয়াম। আমি যখন ক্লোরিন সমান করার জন্য এখানে 2 বসাইলাম, তাহলে কি হয়ে গেল দেখো, ক্লোরিন দুইটা ম্যাচ করে গেল, ভেরি গুড। বাট সোডিয়াম কিন্তু এখানে আবার দুইটা হয়ে গেছে, এইটা ম্যাচ করার জন্য আমি এখানে আবার 2 বসাবো। ঠিক আছে, তার মানে 2 মোল সোডিয়াম 2 মোল HCl এর সাথে রিঅ্যাকশন করে 2 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, এবং 1 মোল হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার আসো তুমি আরো কিছু বিক্রিয়া দেখো, আরো কিছু বিক্রিয়া দেখো। যেমন ধরো হচ্ছে তুমি এখানে চিন্তা করলা, হ্যাঁ, ক্যালসিয়াম নিলা এবং নাইট্রিক অ্যাসিড নিলা, ক্যালসিয়াম এবং নাইট্রিক অ্যাসিড নিলা। এখন এখানে বিক্রিয়া করে কি হবে? হাইড্রোজেন সরে যাবে,
তাহলে দিয়ে দাও এখানে হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, তারপর দেখো ক্যালসিয়ামের সাথে নাইট্রেট যুক্ত হবে, তাই তো? বাট নাইট্রেটের যোজনী হচ্ছে 1 এবং ক্যালসিয়ামের যোজনী কত 2, রাইট? এই সংকেতটা আশা করি আমরা লিখতে পারবো, চ্যাপ্টার 5 এর কনসেপ্ট, তাই না? আচ্ছা, তাহলে এখন আসলে একটু সমতাকরণ করার চেষ্টা করি। সমতাকরণটা করি, দেখি এখানে ক্যালসিয়াম একটা মিলে গেছে, ওকে। হাইড্রোজেন এখানে একটা, এখানে দুইটা মেলে নাই, সো আমি 2 দিয়ে গুণ করলাম, ওকে। নাইট্রেট 2টা হয়ে গেল, এখানেও কিন্তু নাইট্রেট 2টা, তাহলে মিলে গেল। দেখো তো ক্যালসিয়ামে কি আবার সমস্যা হয়েছে? না, এখানে যেমন সোডিয়ামের সমস্যা হয়েছিল, এখানে কিন্তু ক্যালসিয়ামের কোনো সমস্যা হয় নাই, তাই না? সমস্যা না হইলে তুমি কোনো হাত দিবা না আর কি। বুঝতে পারছো আমার কথা? তাহলে আশা করি এটা তোমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আমাদের ধাতুর সাথে বিক্রিয়াটা আমরা বুঝলাম। এবার চলে আসো ভাই পরের টপিক, সেটা কি? সেটা হচ্ছে ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া। ওকে, সেটা হচ্ছে ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া। আচ্ছা, তো ধাতব কার্বনেট মানে কি? ধাতুর সাথে হচ্ছে CO3, শেষ। ধাতুর সাথে CO3 যুক্ত আছে অ্যানায়ন হিসেবে, রাইট? সেটাকে আমরা কি বলতেছি? ধাতব কার্বনেট বলতেছি, তাই না? আচ্ছা, যখন ধাতব কার্বনেটের সাথে কোনো অ্যাসিড বিক্রিয়া করে, তখন এখানে অবশ্যই আমাদের তৈরি হবে ওই ধাতুর লবণ তৈরি হবে, পানি তৈরি হবে, এবং এখানে অবশ্যই 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। হ্যাঁ, মানে অবশ্যই কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে এখানে তোমাকে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে কার্বন ডাইঅক্সাইডের বিষয়টা। ওকে, কার্বন ডাইঅক্সাইডটা তুমি অবশ্যই মাথায় রাখবা। তাহলে তুমি যদি এখানে বিক্রিয়া দেখার চেষ্টা করো, আসো কিছু বিক্রিয়া দেখি। আমরা এখানে চিন্তা করলাম হচ্ছে সোডিয়াম দিয়ে দেখাই। সোডিয়ামের সাথে আমি কি করলাম? কার্বনেট চিন্তা করলাম, তাই না? এখানে তো শুধু ধাতু নিয়েছিলাম না, এখানে আমাকে কিন্তু কার্বনেট নিতে হবে। তাহলে কার্বনেট হচ্ছে CO3 যোজনী 2, আমি এখানে বসাই দিলাম। এর সাথে আমি নিলাম হচ্ছে লেটস সে H2SO4 সালফিউরিক অ্যাসিড। এটার বিক্রিয়া আমি করাতে চাচ্ছি। তাহলে কি তৈরি হবে দেখো? ধাতুর লবণ তৈরি হবে। তাহলে সোডিয়াম কি করবে? এখান থেকে হাইড্রোজেন সরায় সালফারের সাথে বসে যাবে, বসে তৈরি করবে সোডিয়াম সালফেট। ওকে, তারপর কি তৈরি হবে? তুমি পানি বসাই দিবা, কার্বন ডাইঅক্সাইড বসাই দিবা, আর কিছুর দিকে কিন্তু তাকানোর দরকার নেই। পানি বসাই দিবা, কার্বন ডাইঅক্সাইড বসাই দিবা। ওকে, এবার তুমি আসো হচ্ছে সমতাকরণে আমি বিষয়টা কি করব দেখো। সোডিয়াম দুইটা শেষ, কার্বনেট একটা, তার মানে একটা কার্বন 3টা অক্সিজেন। এখানে দেখো একটা কার্বন আছে এবং দেখো এখানে কিন্তু 3টা অক্সিজেনও আছে। ওকে, ভেরি গুড। তারপর দেখো তুমি যদি এখানে হাইড্রোজেন চিন্তা করো, 2টা হাইড্রোজেন মিলে গেল। সালফেট চিন্তা করো, একটা সালফেট মিলে গেল। তার মানে এটা কিন্তু অলরেডি সমতাকৃত অবস্থায় আছে, এখানে এক্সট্রা করে কোনো কাজ করার প্রয়োজন নেই, রাইট? ঠিক আছে, এবার আসো তুমি যদি আরো বিক্রিয়া দেখতে চাও, দেখো সমস্যা নাই। এখন আসো আমরা একটু দেখি ম্যাগনেসিয়াম কার্বনেট যদি HCl এর সাথে রিঅ্যাক্ট করে, তাহলে এখানে কি তৈরি করে? খেয়াল করে দেখো, এখানে তৈরি করবে হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের যোজনী 2, সো ক্লোরিন 2টা তৈরি করবে হচ্ছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড। সিরিয়ালটা ডাজন্ট ম্যাটার, তুমি আগে পরে লিখতে পারো, বাট কোন কোন যৌগ তৈরি হবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এবার দেখি আমরা সমতাকরণের চেষ্টা করি। ম্যাগনেসিয়াম একটা, ভেরি গুড। কার্বনেট এখানে একটা, এই দেখো কার্বনেট হয়ে গেল, ম্যাচ করে গেল। হাইড্রোজেন একটা, হাইড্রোজেন 2টা, কেমনে ম্যাচ করব? 2 দিয়ে দিব। তাহলে ক্লোরিন হয়ে গেল 2টা, তাই না? সমান হয়ে গেল না? আর কিন্তু এখানে কোনো ভেজাল নাই। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, চলো আমরা আরো কিছু বিক্রিয়া দেখি। হ্যাঁ, আমরা বেশি বিক্রিয়া দেখি, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। এরপর আমরা দেখবো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। ওকে, তুমি যদি ক্যালসিয়াম কার্বনের সাথে নাইট্রিক অ্যাসিড নাও, HNO3, তাহলে এখানে আসলে কি হয় খেয়াল করে দেখো তো। এখানে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হবে, ক্যালসিয়াম এবং নাইট্রেট মিলাই দাও, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়ামের যোজনী 2, সো নাইট্রেটের সামনে বসবে 2, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এবার তুমি আসো সমতাকরণ করো, দেখার চেষ্টা করি হয়েছে কিনা। ক্যালসিয়াম একটা, ওকে। কার্বনেট এখানে একটা আছে, এই দেখো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন মিলে কার্বনেট, ওকে। হাইড্রোজেন একটা, হাইড্রোজেন 2টা, 2 বসায় দাও, নাইট্রেট হয়ে গেল 2টা, নাইট্রেট কিন্তু অলরেডি এখানে 2টা আছে। তার মানে এই বিক্রিয়াও কিন্তু সমতাকৃত হয়ে গেল। ওকে, আশা করি তোমরা এই পয়েন্টগুলো বুঝলা। চলো আমরা সামনের দিকে আগাই। এরপর আসলে হচ্ছে ধাতব বাইকার্বনেট, এটার সাথে বিক্রিয়া কি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, ধাতব বাইকার্বনেট। ওকে,
আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে বাইকার্বনেট বলতে আসলে কি বোঝায়, তাই না? মনে রাখবো ভাই, বাইকার্বনেট মানে হচ্ছে হাইড্রোজেন কার্বনেট। ওকে, বাইকার্বনেট মানে কি? হাইড্রোজেন কার্বনেট। হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে। আচ্ছা, আমরা কার্বনেটের সংকেত কি দেখছিলাম? CO3 2-, দুইটা হাত বাকি ছিল, তার একটা হাতে আমি হাইড্রোজেন যুক্ত করে দিলেই কিন্তু বাইকার্বনেট চলে আসবে, তার মানে HCO3-, ওর যোজনী কিন্তু 1, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, ওর সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া দিই তাহলে আমরা কি কি পাইতে পারি? দেখো এখানে পাওয়ার জিনিসটা কিন্তু সেম, আমি আগে যা পাচ্ছিলাম দেখো তো সেটা আমরা পাবো। আগে আমরা কি পাচ্ছিলাম? আগে আমরা হচ্ছে ওই ধাতুর লবণটা পাচ্ছিলাম, পানি পাচ্ছিলাম আর কার্বন ডাইঅক্সাইড পাচ্ছিলাম। এখানে আমরা সেম জিনিসই পাবো, ওই ধাতুটার লবণ, তারপর হচ্ছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছো? তার মানে এখানে বিক্রিয়া তুমি বলতে পারো আগের মতোই, আগের মেকানিজমই। হ্যাঁ, জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে বাইকার্বনেট কোনটা। তো এখানে আমি যদি তোমাকে একটা বিক্রিয়া দেখাই আমার মনে হয় যে সেটাই তোমাদের জন্য এনাফ হবে, বাকিগুলো তোমরা পারবা। সেটা কি হবে? ক্যালসিয়াম বাইকার্বনেট। অবশ্যই যোজনী এখানে 2 বসাই দিবা। এর সাথে তুমি চিন্তা করলা কি, ল্যাসে এখানে সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া কি তৈরি হবে? চিন্তা করে দেখো, একই মেকানিজম। ক্যালসিয়াম হচ্ছে হাইড্রোজেনকে সরাই দিবে, সরাই নিয়ে সেখানে বসে যাবে, ক্যালসিয়াম সালফেট তৈরি করলো, ক্যালসিয়ামের যোজনী 2, সালফেটের যোজনী 2, বসানোর দরকার নাই। আর কি তৈরি হবে এখানে বলো? পানি তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এবার তুমি আসো সমতাকরণের ক্ষেত্রে, এখানে কি বসতে পারে? ক্যালসিয়াম দেখো একটা, ক্যালসিয়াম দেখো একটা, ওকে। তারপর এখানে খেয়াল করে দেখো হাইড্রোজেন কয়টা হইলো? 2 একে 2টা, তাই না? হাইড্রোজেন কিন্তু 2টাই আছে। আচ্ছা, কার্বন এখানে দেখো 2টা আছে, এখানে কার্বন মাত্র একটা, সো 2 দিয়ে গুণ করে দাও, 2টা হয়ে গেল, ওকে। অক্সিজেন কয়টা আছে বলো তো? ভেতরে 3টা, বাইরে 2টা। হ্যাঁ, তার মানে 3টার 2টা সেট, এরকম চিন্তা করো। 3 এ 3 কত হয়? 6। তুমি ওইদিকে দেখো 6টা আছে কিনা। এগুলো বাদ দাও, কারণ এগুলো কিন্তু আমি এখান থেকে সমান করব। দেখো এখানে আছে একটা, আর এখানে দেখো 2 2 4টা। মানে সামনের সংখ্যা পরের সংখ্যা আমরা গুণ করব, ব্র্যাকেটের ভেতরের সংখ্যা বাইরের সংখ্যাও কিন্তু আমরা গুণ করব, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে এখানে কিন্তু 5টা হয়ে গেল। আমার একটা অক্সিজেন তো শর্ট পড়তেছে, এখন আমি কি করতে পারি? এটা চালাকি করতে পারি, আমি এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করে ফেলতে পারি, তাহলে অক্সিজেন মিলে গেল না? 2 একে 2, 2 2 4, 2 4 6। আচ্ছা, হাইড্রোজেন কেমনে মিলাবো? এখন তুমি হাইড্রোজেন মিলাইতে আসো। হাইড্রোজেন দেখো এখানে কয়টা আছে? 2 2 4টা। তোমার মনে হতে পারে আমি যদি এই H2 সামনে 2 বসাই দিই তাহলে তো মনে হয় কাজ হয়ে যায়, তাই না? আসলে একটু সমস্যা হয়। সমস্যাটা কি? আমাদের কিন্তু এখানেও 2টা হাইড্রোজেন আছে, তাই তো? তাই তুমি ডান দিকে বাম দিকে হাইড্রোজেন মিলাও। বাম দিকে দেখো 2টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, তাহলে 2 2 4টা হাইড্রোজেন। এদিকে দেখো 2টা 2টা, মোট 4টা হাইড্রোজেন। বুঝতে পারছো? তার মানে হাইড্রোজেনে কিন্তু কোনো সমস্যা এখানে হয় নাই, হাইড্রোজেন কিন্তু ম্যাচ করে গেল। লাস্টে তুমি সালফেট আসো, এখানে 2টা এখানে একটা সালফেট আছে, এখানেও কিন্তু একটাই সালফেট আছে, সো এখানে কিন্তু আর কোনো সমতাকরণের দরকার নাই। তার মানে সমতাকরণের সময় এখানে 2 বসাইলাম আর এখানে 2 বসাইলাম, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, ভেরি গুড। তাহলে এখান থেকে আর মনে দেখার দরকার নাই, কারণ প্রোডাক্ট যেহেতু সেম, উৎপাদ যেহেতু সেম, আর কিন্তু কিছু দেখার দরকার নেই। আচ্ছা, এরপর আসো আমি যদি পরবর্তীতে দেখি ধাতব হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া কি হয়? ধাতব হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড। আচ্ছা, এর সাথে বিক্রিয়া আলটিমেটলি তৈরি হবে হচ্ছে লবণ এবং পানি। হ্যাঁ, এর সাথে বিক্রিয়া তৈরি হবে লবণ, ওই ধাতুর লবণ এবং পানি। আমরা যখন ভাইয়া সেকেন্ড লেকচারে ক্ষার সম্পর্কে জানবো তখন দেখতে পারবো যে ধাতুর হাইড্রোক্সাইড গুলোকে মেনলি আমরা কি বলতেছি? ক্ষার বা ক্ষারক বলতেছি, তাই তো? তার মানে ধাতব হাইড্রোক্সাইড এটাকে কিন্তু আমরা হচ্ছে ক্ষার হিসেবে চিন্তা করতে পারি। হ্যাঁ, বেস, তাই তো? বা অ্যালকালি আমি বলতে পারি, সামনে আমরা ডিফারেন্স করবো, সমস্যা নাই। তো আমি কি করতেছি? অ্যাসিড নিচ্ছি, তার সাথে আমি ক্ষার নিচ্ছি, বিক্রিয়া করে পাচ্ছি কি? লবণ এবং পানি। এই ধরনের রিয়াকশনকে আমরা বলি হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটাকে আমরা কি বলবো? প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন ফ্যাক্টর রিয়াকশন, আর কি নিউট্রালাইজেশন রিয়াকশন। ওকে, বুঝতে পারছি বিষয়টা? এখন আমরা তাহলে কিছু রিয়াকশন দেখি, রিয়াকশন দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। আসলে এখান থেকে রিয়াকশনটা দেখাটা ঝামেলা, কারণ আমাদের
ওই হাইড্রোক্সাইড সম্পর্কে নিয়ে একটু আলোচনা করা দরকার, তাও যতটুকু আমাদের দেখা যায় আমরা দেখে ফেলি। আচ্ছা, তো প্রথমে আসো আমরা দেখি, প্রথমে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে হচ্ছে আমরা HCl এর রিঅ্যাকশন দেখব। তৈরি হবে কি বলতো, সেম মেকানিজম, ধাতু হচ্ছে হাইড্রোজেনকে সরায় সেখানে বসে যাবে সোডিয়াম ক্লোরাইড এবং পানি, লবণ এবং পানি তৈরি হচ্ছে। সমতকরণ দেখো, সোডিয়াম একটা মিলে গেছে হাইড্রোক্সিল, তাই তো, তার মানে OH এবং এখানে H, দেখো এখানে কিন্তু মিলে গেল, তাই না, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে গেছে। তারপর দেখো ক্লোরিন এখানে একটা, ক্লোরিন কিন্তু এখানে একটা। আচ্ছা, ভেরি গুড। এরপর তুমি আসো হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এর সাথে তুমি যদি এখন সালফিউরিক অ্যাসিড চিন্তা করো, তাহলে বিষয়টা কিরকম আসলো, দেখো আবার সেম মেকানিজম, ক্যালসিয়াম সালফেট তৈরি হলো, যোজনী 2 দেখার দরকার নাই, আর এখানে তৈরি হবে হচ্ছে পানি। সমতকরণ করার চেষ্টা করো, দেখো তো সমতকরণ কিভাবে করা যায়। ক্যালসিয়াম একটা, ভেরি গুড। তারপর এখানে দেখো হাইড্রোজেন এখানে 2টা, আবার অক্সিজেন কিন্তু এখানে 2টা চলে আসছে, তাই তো, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 2টা। হাইড্রোজেন 2টা আছে বাট অক্সিজেন কিন্তু একটা, তো ম্যাচ করার জন্য আমি কি করতে পারি, 2 দিয়ে গুণ করতে পারি, তাই না। আমাদের এইগুলা আশা করি এখন করতেই পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, হাইড্রোজেন এখন কতগুলো হয়ে গেল, 4টা, তাই না, বাট আমি তো এখানে দেখছিলাম হাইড্রোজেন 2টা, তাহলে কি এখানে 2 দিয়ে গুণ করব না, আমি অ্যাসিডের মধ্যে একটু দেখি তো হাইড্রোজেন আছে কিনা। এই যে আমাদের অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন অলরেডি 2টা দরকার ছিল, 2টা কিন্তু আছে। তার মানে এই পাশে হাইড্রোজেন অক্সিজেন, এই পাশে হাইড্রোজেন অক্সিজেনের সাথে মিলে গেছে। ওকে, তার মানে এদের জন্য আর কোনো ঝামেলা নাই, সমতকরণ হয়ে গেছে। সালফেট দেখো এখানে একটা, সো ম্যাচ হয়ে গেল, বুঝতে পারছো। আচ্ছা, এবার লাস্টে আরেকটা দেখবো, সেটা কি, সেটা হচ্ছে লেটস সে আমরা বললাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়ামটা আমরা এখনো দেখি নাই, সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা দেখি। এবং সাথে তুমি চিন্তা করলে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এখানে বিক্রিয়া কি তৈরি হয়, একই মেকানিজম দেখো, অ্যালুমিনিয়াম হচ্ছে ক্লোরিন মানে হাইড্রোজেনকে রিপ্লেস করে ক্লোরিনের সাথে বসবে, তৈরি করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, কারণ অ্যালুমিনিয়ামের যোজনী 3, আর এখানে তৈরি হবে বুঝতেই পারতেছো পানি। ওকে, এখানে কিন্তু পানি তৈরি হচ্ছে। আচ্ছা, এবার তুমি সমতকরণ করো, দেখো অ্যালুমিনিয়াম এখানে একটা, অ্যালুমিনিয়াম এখানে একটা। আচ্ছা, তারপর তুমি এখানে অক্সিজেন আর হাইড্রোজেন চিন্তা করো, 3টা অক্সিজেন 3টা হাইড্রোজেন, বাট দেখো এখানে আমাদের অক্সিজেন আছে একটা, তাহলে 3টা বাড়াইতে গেলে নিশ্চয়ই 3 দিয়ে গুণ, তাহলে অক্সিজেন ম্যাচ করে গেল। সমস্যা হলো হাইড্রোজেন কয়টা আছে বলো, 3 দুগুণে 6টা, বাট আমাদের এখানে হাইড্রোজেন কয়টা, মাত্র 3টা, তাই না। অ্যাসিডে দেখো তো আরো একটা আছে, 4টা, ম্যাচ করলো না। আমি কি করতে পারি, একটু মাথা খাটা, এখানে 3 দিয়ে গুণ করতে পারি, তাহলে কি হয়ে গেল, এখানে 3টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন, 6টা হয়ে গেল। এই পাশেও হাইড্রোজেন 6টা, এই পাশেও কিন্তু হাইড্রোজেন 6টা, ম্যাচ করে গেল কিন্তু। ওকে, বুঝতে পারছো তো। তুমি বলতে পারতা ভাই আমি যদি এখানে 2 দিয়ে গুণ করতাম তাহলে তো 3 দুগুণে 6 হয়ে যেত, তাই না, বাট ওটা কিন্তু বুদ্ধিমানের কাজ হইতো না, তখন কিন্তু আমাদের এই ক্লোরিনটা বাকি থাকতো, তাই না। দেখো আমি এখানে 3 বসানোর মাধ্যমে 3টা ক্লোরিন এদিকেও নিয়ে আসলাম, আবার 3টা ক্লোরিন কিন্তু এদিকেও নিয়ে আসলাম, তার মানে এখানে কিন্তু ক্লোরিনটাও ম্যাচ করে গেল, বুঝতে পারছো। তার মানে এখানে 2 বসানো হচ্ছে, এখানে 3 বসানোটা হচ্ছে বেটার, বুদ্ধিমানের কাজ, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আশা করি আমরা এটাও বুঝছি। এবার চলে আসো পরবর্তী বিক্রিয়া, আমরা প্রায় কিন্তু শেষের দিকে চলে আসছি। ওকে, সেটা কি, সেটা হচ্ছে ধাতব অক্সাইড। ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া। ওকে, আচ্ছা, এখানে কি তৈরি হয়, আমরা যখন সামনে পড়বো ক্ষারক এবং ক্ষার, সেখানে দেখতে পারবো যে ক্ষার হওয়ার জন্য অবশ্যই OH দরকার, হাইড্রোক্সিল দরকার, তাই না, হাইড্রোক্সাইড হইতেই হবে। বাট ক্ষার হওয়ার জন্য কিন্তু OH-টা ম্যান্ডেটরি না, যারা হচ্ছে অ্যাসিডকে প্রশমন করতে পারে তারাই কিন্তু ক্ষারক, বুঝতে পারছো, তারাই কিন্তু ক্ষারক হইতে পারে। ওকে, আমরা সামনে পড়বো। তার মানে খেয়াল করে দেখো, এই যে আমি বলতেছি ধাতব অক্সাইড মানে ধাতুর সাথে অক্সিজেন যুক্ত যে যৌগগুলো, এরা কিন্তু অ্যাসিডকে প্রশমন করতে পারে, তার মানে এরা কিন্তু ক্ষারক। ওকে, তার মানে ধাতব অক্সাইড এগুলা কিন্তু ক্ষারক। তার মানে দেখো তো, এখানে আমি দেখতেছিলাম কিছু কিছু ধাতব হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার, এবং এখানে আমি দেখতে পারলাম সকল ধাতব অক্সাইড হচ্ছে ক্ষারক। ওকে, এগুলো আমরা সামনে কিন্তু বেসিক সহ ক্লিয়ার করব। তার মানে চিন্তা করো ক্ষারক এবং অ্যাসিডের বিক্রিয়া, এখানে কি তৈরি হবে, এখানেও কিন্তু আমাদের লবণ এবং পানি তৈরি হবে, তার মানে এটা হচ্ছে অনেকটা প্রশমন বিক্রিয়ার মতোই, তাই না, এটাও কিন্তু তুমি প্রশমন বিক্রিয়া চিন্তা করো। ওকে, এটাই হচ্ছে আমাদের সেই প্রশমন বিক্রিয়া।
আচ্ছা, এবার আসলে আমরা কিছু এক্সাম্পল দেখি। এখান থেকে আমরা কিছু এক্সাম্পল দেখি। লেটস আমি চিন্তা করলাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এর সাথে আমি হচ্ছে চিন্তা করলাম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে কি তৈরি হবে বলো? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, তাই না? আর হচ্ছে এখানে আমাদের কি তৈরি হবে? পানি তৈরি হবে, লবণ এবং পানি। আসলে এবার সমতাকরণ করি। ক্যালসিয়াম এখানে একটা সমস্যা নাই, অক্সিজেন এখানে একটা সমস্যা নাই, হাইড্রোজেন এখানে একটা, এখানে দুইটা, নিশ্চয়ই দিয়ে গুণ, ক্লোরিন হয়ে গেল দুইটা ম্যাচ করে গেল, ঠিক আছে? ওকে, আরো আসো, আরো দেখি। এরপর ধরো আমরা একটু পিকিউলিয়ার চিন্তা করি। কপার অক্সাইড, এর সাথে ধরো হচ্ছে আমি সালফিউরিক অ্যাসিড নিচ্ছি। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে বিক্রিয়া হয়ে আমাদের তৈরি হবে হচ্ছে কপার সালফেট তৈরি হচ্ছে, এবং ধরো হচ্ছে পানি তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, এবার তুমি আসো হচ্ছে এখানে সমতাকরণ করার চেষ্টা করো। কপার একটা মিলে গেল, অক্সিজেন একটা মিলে গেল, ওকে, হাইড্রোজেন দুইটা মিলে গেল, সালফেট একটা কিন্তু মিলে গেল। ওকে, বিষয়টাকে বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা দেখি লাস্ট, সেটা কি? সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ধরো আমি চিন্তা করলাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, তৈরি করবে কি? ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়ামের যোজনে 2, নাইট্রেট সামনে বসাও, ওকে, এবং সাথে হচ্ছে পানি তৈরি হবে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু সমতাকরণ করি। সেম নিয়ম, ম্যাগনেসিয়াম একটা, ওকে, অক্সিজেন একটা, ওকে, হাইড্রোজেন এখানে একটা, হাইড্রোজেন এখানে দুইটা, সেখানে 2 বসায় দাও, নাইট্রেট দুইটা কিন্তু মিলে গেল। তার মানে তুমি যদি বিক্রিয়ার কনসেপ্টটা একবার বুঝো, তাহলে সব ধরনের বিক্রিয়া কিন্তু তুমি সলভ করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, এরপর চলে আসো আমরা লাস্ট টপিক পড়বো। সেটা কি? সেটা হচ্ছে অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। পানি কেন আমাদের নেওয়া লাগবে, এটা কিন্তু আমরা অলরেডি হচ্ছে HCl দিয়ে এক্সপ্লেন করেই ফেলছি, তাই না? সেটা আমি তোমাদের একবার একটু লিখে দিই। আমরা কি করতেছিলাম? আমরা হচ্ছে HCl চিন্তা করতেছিলাম, বাট এটাকে বলতেছিলাম কি? হাইড্রোজেন ক্লোরাইড। এই হাইড্রোজেন ক্লোরাইড কিন্তু গ্যাসীয় অবস্থা থাকে, বাট তাকে যদি আমি পানির মধ্যে নেই, সে কিন্তু পানির সাথে রাসায়নিকভাবে বিক্রিয়া করে না, বরঞ্চ সে পানির সাথে মিলে আলটিমেটলি দ্রবণ তৈরি করে। বুঝছো? এই জন্য দেখবা মাঝে মাঝে পানিটাকে এরকম প্লাস আকারে না দেখায়, এই রিয়াকশনটার আকারে দেখায়, মানে রিয়াকশনটার উপরে দেখায়। হ্যাঁ, তার মানে জিনিসটাকে মাঝে মাঝে তুমি দেখবা হচ্ছে এইভাবে দেখায়, কিছু কিছু বই হচ্ছে এইভাবে দেখানো হয়। এবার দেখানোটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, কারণ আমি যদি বাম দিকে প্লাস দিয়ে দেখাই, তাহলে কি বোঝাবে? হচ্ছে বিক্রিয়া করে রাসায়নিক পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? এটা বোঝাবে। তো আমি বুঝলাম জি থাকলে অ্যাসিড হবে না, একিউ থাকলে অ্যাসিড হবে, রাইট? ঠিক আছে, এবার তুমি আরো আসো, আরো যদি দেখাই, লেটস সে আমরা এখানে সাইট্রিক অ্যাসিড চিন্তা করলাম। হ্যাঁ, তোমরা কি সাইট্রিক অ্যাসিড কখনো দেখছো? সাইট্রিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড কি দেখছো? এগুলো কিন্তু সলিড হয়, দানা দানা হয়, বুঝছো, গুটি গুটি হয়। সো এই দানা দানা গুলোকে আমরা কিন্তু সলিড আকারে বলতে পারি। সো এটা কিন্তু অ্যাসিডের মতো কাজ করে না, বুঝছো? তুমি যদি এখানে লিটমাস পেপার ঠাকাও, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, লালটা দিলে লালই থাকবে, নীলটা দিলে নীলই থাকবে। বাট আমি যদি এটাকে পানির মধ্যে মিশাই, জলীয় দ্রবণ তৈরি করি, তখন এখানে কি তৈরি হবে? সাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ তৈরি হবে। তখন এটা কিন্তু লিটমাস পরীক্ষা দিবে। হ্যাঁ, নীলটা দিলে লাল হয়ে যাবে, লালটার কোনো কালার পরিবর্তন হবে না। তার মানে সলিড অবস্থায় কিন্তু অ্যাসিড কাজ করে না, অ্যাসিড কিন্তু একই অবস্থাতেই কাজ করে। ওকে, বুঝতে পারলাম তো? এবার তুমি যদি চিন্তা করো একদম পিওর সালফিউরিক অ্যাসিড, অথবা ধরো হচ্ছে একদম পিওর নাইট্রিক অ্যাসিড, এরা সবাই হচ্ছে বর্ণহীন তরল পদার্থ, তাই না? তো এদের মধ্যে আমি চিন্তা করলাম লিকুইড অবস্থায় সেটা আছে, তরল অবস্থায় আছে, এটার মধ্যে কোনো পানি নেই, আমি দ্রবণ তৈরি করে নেই। হ্যাঁ, বাট এটাও কিন্তু লিটমাস পরীক্ষা দেখায় না। ওকে, একদম পিওর, একদম বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড কিন্তু লিটমাস পরীক্ষা দেখায় না। কেন? কারণ এটা পানির মধ্যে নাই। আমি যদি এটাকে পানির মধ্যে নেই, পানির মধ্যে মিশাই যদি এটাকে আমি জলীয় দ্রবণ তৈরি করি, তখন সেটা হচ্ছে লিটমাস পরীক্ষা দেখায়। বুঝতে পারছো বিষয়টা? তার মানে আমি এখানে যা যা আঁকলাম, দেখো তো, আমি এখানে যা যা আঁকলাম বা লিখলাম, এরা সবাই হচ্ছে লিটমাস পরীক্ষা দেয়, লিটমাস পরীক্ষা দিবে, তাই না? রাইট, মানে এরা কিন্তু অ্যাসিড হিসেবে কাজ করবে, লিটমাস এসে কি করবে? লালে কনভার্ট করবে, তাই তো? লাল এসে কনভার্ট করবে। বাট বাম দিকে যাদেরকে আমি দেখলাম, এরা কেউই কিন্তু লিটমাস পরীক্ষা দেয় না। এরা কেউই কিন্তু লিটমাস পরীক্ষা দেয় না, বুঝছো? লাল নিলে লালই থাকে, নীল নিলে নীলই থাকে। তার মানে এখানে আমি বুঝতে পারলাম
কোনো অ্যাসিড সেটা শুধুমাত্র আমরা সংকেত দেখে আলাদা করতে পারি না, তার জন্য কিন্তু ভৌত অবস্থাটাও ইম্পর্টেন্ট। আমি বুঝতে পারলাম গ্যাস থাকুক বা সলিড থাকুক বা লিকুইড থাকুক, কোনো অবস্থাতে সে কিন্তু প্রোটন দান করতে পারে না, কোনো অবস্থাতে সে কিন্তু অ্যাসিডের মতো রাসায়নিক বিক্রিয়া করতে পারে না, রাসায়নিক ধর্ম প্রদর্শন করে না। অবশ্যই তাকে আমাকে কি করতে হবে, পানির মধ্যে নিয়ে জলীয় দ্রবণে কনভার্ট করতে হবে। জলীয় দ্রবণে কনভার্ট করলেই এখান থেকে তুমি কি পাবা, প্রোটন পাবা। হ্যাঁ, জলীয় দ্রবণে প্রোটন পাবা, আলটিমেটলি এরা হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করবে। ওকে, আমার কথা কি বোঝা গেল? তাহলে আশা করি আমরা এই টপিকগুলো বুঝলাম। পরবর্তী টপিকগুলো আমরা ইনশাআল্লাহ লেকচার 2 তে পড়বো। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।